বিসমিল্লাহির রহমানির রহিম। মুঘল সাম্রাজ্য পতনের কারণ এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে কয়েকটি পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করছি। বিপ্লবোত্তর প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন মাস্টার্সে পড়তাম তখন আমাদের এক পরীক্ষায় আমরা পরীক্ষার শেষের দিকে তখন আমরা সবাই লিখছি, খালি লুজ নিচ্ছি আর লিখছি। তো সবাই যখন আমাদের এক শিক্ষক বললেন, আপনারা কি মুঘল সাম্রাজ্য পতনের কারণ জানেন? তখন তিনি বললেন যে মুঘল সাম্রাজ্য পতনের কারণ হলো ওরা রাজ্য জয়ই করে গেছে, এটা কোনো সংহত করেনি। তা আপনি যখন কোনো রাজ্য জয় করবেন, যখন বিপ্লব সাধন করবেন, তখন এরপরে এটাকে সংহত করতে হবে। বিপ্লব সাধনের পরে সংস্কার নয়, বিপ্লব সাধনের পরে এটা সংহতকরণ, তারপর সংস্কার কিংবা অন্যান্য কাজ। তো আমি এ প্রসঙ্গে আমাদের বিপ্লবের পক্ষের এবং সমগ্র দেশবাসী, আসলে বিপ্লবের পক্ষে বলতে আমি আমাদের এই বিপ্লবের সবাই পক্ষের আমি মনে করি। এখানে আলাদা করে কাউকে মিন করার সুযোগ নেই। এই বিপ্লবের সুবিধা সবাই পাবেন। কারণ হলো এই বিপ্লবে আমি দেখেছি যে কমপক্ষে একজন আমার দৃষ্টিতে এসেছে, একজন হিন্দু ভাইও এই বিপ্লবে প্রাণ দিয়েছেন। কাজে এই বিপ্লব সবার, এখানে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল রয়েছে সবার। কাজেই এই বিপ্লবকে রক্ষা করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে, সজাগ থাকতে হবে। তো আমি মাননীয় স্বরাষ্ট্র মহোদয়কে আমার মনে হয়েছে উনি ফাটা কেষ্ট, কিন্তু এই মুহূর্তে অনেক কাজ, এত কাজ, উনি এখানে নতুন, তাহলে ওনার পক্ষে একার পক্ষে সামলানো সম্ভব হবে না, এটাই স্বাভাবিক। কাজে এখানে অনেক তাকে সহযোগিতা করার লোক প্রয়োজন। আমার মনে প্রতি উপদেষ্টার জন্য কমপক্ষে 5 জন। যেন অনেকে বলতে পারেন যে এটা তো সংবিধানে নেই কিংবা রুলস অফ বিজনেসে নেই। মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলেছেন যে বিপ্লবের পরে সংবিধান থাকে না, অকার্যকর হয়ে যায়। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আয়না ঘরটা কোন সংবিধানের কোন ধারার বলে করা হয়েছিল? আমাদের ছাত্র ভাইদের মারা হলো, এটা সংবিধানে কোন আর্টিকেলে ছিল? আমাদের ট্যাক্সের টাকায় কিনা গুলি দিয়ে নির্বিচারে গুলি করা হয়েছে, তখন তো সংবিধান দেখা হয়নি, তখন তো সংবিধানের কথা ওঠেনি। এখন কাজের সময় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে অনেকগুলো মন্ত্রণালয়, ওনার পক্ষে কি এখন সামলানো সম্ভব? কারণ এখন ওনার কাজ, ওনার সাথে ওনার লোক দিন, জয়েন করুন, বিশেষ করে রাজনীতিবিদ জয়েন করুন, আমাদের সমন্বয়করা এবং আন্দালিবুর রহমান পার্থ, ভিপি নূর সহ যারা এই সর্বশেষ ছাত্র আন্দোলনে নির্যাতিত হয়েছেন রাজনীতিক, তাদের মধ্যে কয়েকজন এখানে জয়েন করুন। কারণ আমি একটা কথা আপনাদের মনে করে দিতে চাই যে ব্যারিস্টার জমিউদ্দিন সরকার যখন প্রেসিডেন্ট ছিলেন বিএনপি, তখন কিন্তু একটি কূ হয়েছিল। সেই কুর প্রচেষ্টা কিন্তু ঠেকে দিতে পেরেছিলেন, কারণ তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। অন্যদিকে 2008 সালে ইয়াজউদ্দিন আহমেদ কিন্তু কোনো ভূমিকা রাখতে পারেননি, কারণ তিনি শিক্ষক। আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়গণ ভালো মানুষ, স্বস্বক্ষেত্রে আপন মহিমায় উজ্জ্বল, কিন্তু ওনারা রাজনীতি সম্বন্ধে ততটা পাকা নয়। আপনি উপদেষ্টা হলে মাঠে আন্দোলন করা যাবে না এমনটি নয়। যারা মন্ত্রী থাকেন তারা কি আন্দোলন করেন না? মাঠে আসেন না? কর্মসূচিতে অংশগ্রহণ করেন না? তারাও তো করেন। কাজে আপনারা এখন একটি দেশ, কিন্তু আপনারা চেয়েছিলেন কোটা, বৈষম্যবিহীন কোটাবিহীন দেশ। আল্লাহ আপনাদের ত্যাগ এবং তিতিক্ষায় খুশি হয়ে আমাকে পুরো রাষ্ট্র দিয়ে দিয়েছেন, এটা বুঝতে হবে। এবং আপনাদেরকে যে কারণে দেওয়া হয়েছে, এটা অন্য কোনো রাজনৈতিক দলকে দিতে পারতেন, কারণ দেননি। কারণ আপনারা নিষ্কলুষ, আপনাদের পবিত্র, আপনারা যে সাহস দেখিয়েছেন সেটা আমরা দেখিতে পারিনি। আমাদের আবু সাঈদ বুক চিতিয়ে দিয়েছেন, তার কারণে আন্দোলন প্রজ্বলিত হয়েছে।
আমি দেখেছি ঢাকায় একজন ছোটো বাচ্চা তার বাবাকে নিয়ে আসছে, সে বলতেছে আমি মরে যাব, আমার আবু সাইদ ভাইকে মেরে ফেলেছে, আমি মরে যাব, আমার কোনো ভয় নেই। সে কথা সে মতো বলতে পারতেছে না। এইসবের ভিতরে কারা হুকুম দিল? এটা আল্লাহর হুকুম আসছে। যখন জালিম বেশি হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে উঠেছে এই জুলুমে, তখন আল্লাহর হুকুম এটা হয়েছে। কাজে এটাকে সংহত করতে হবে। আমি এই পর্যায়ে বলবো যে আমাদের অনেক ভাইরা আছেন যারা বিদেশে থেকে এই দেশের জন্য কথা বলেছেন, কাজ করেছেন, তারা দেশে আসতে পারেননি, তাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। দেশে আসে তাদের গ্রেফতার করা হতো। এর মধ্যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ অন্যরা, দেশের মধ্যে আমাদের জিল্লুর রহমান ভাই সহ আরও যারা কনক সারোয়ার বাইরে ছিলেন, এরা হলো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তাদের বক্তব্য আমরা শুনেছি, অনুপ্রাণিত হয়েছি। তাদের অবদান কম নয়। এই মুহূর্তে তাদের প্রয়োজন দেশে। তাদেরকে নিয়ে অনতিবিলম্বে নিয়ে আসুন। তাদেরকে আপনি উপদেষ্টা না করেন, উপদেষ্টা সহযোগী করুন। এখানে কোনো সাংবিধানিক কাঠামোর প্রয়োজন নেই। আমি আগেই বললাম যে অবসরপতি এম এ মতিন বলেছেন যে বিপ্লবের কোনো সংবিধান থাকে না। আপনারা পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছেন। ছাত্ররা, ছোট বাচ্চারা আজকে সারা দেশে যেভাবে আন্দোলন নেমেছে, আমরা সাহস পেয়েছি, আমরা ভয় পেয়েছিলাম, আমরা ভয় পেয়ে লুকিয়েছিলাম, আমরা আপোষ করেছি, তারা আপোষ করেনি। তাদেরকে আলু ভর্তা ইত্যাদি বানিয়ে তাদেরকে পঙ্গু করার চক্রান্ত হয়েছিল। আল্লাহর সিদ্ধান্ত, তারাই এখন দেশ পরিচালনা করবে। আল্লাহ তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমি যারা নির্যাতিত রয়েছে, সরাসরি বাবুল আক্তার সহ যারা এরকম আছেন, কোনো ফর্মালিটিস প্রয়োজন নেই। আগে তাদেরকে বের করে নিয়ে আসুন, কাজে লাগিয়ে দিন। কারণ একটি মুহূর্তের মূল্য অনেক, প্রতিটি মুহূর্ত মূল্যবান। এখানে সময় নষ্ট করার সময় নেই। ম্যাজিস্ট্রেট সারোয়ার সহ আমাদের প্রশাসনে অনেক সৎ রয়েছে, সাবেক এবং বর্তমানেও রয়েছে। কিন্তু আসলে অবস্থা এরকম, যখন গুটি কয়েক অসৎ কর্মকর্তার কারণে আসলে কোনো একজন স্বৈরাচারী হয়ে ওঠে। কাজে আপনি প্রশাসনকে আশ্বাস দিন, তাদেরকে অভয় দিন। আমি এই সময় উপদেষ্টা পরিষদকে আহ্বান করব, আপনারা একটি বোনাস দিয়ে দিন সবাইকে, প্রশাসনকে, পুলিশকে। তারা অনুপ্রাণিত হবে। কারণ পুলিশের যে ট্রমা গিয়েছে সেটি ভোলার নয়। প্রশাসনকে, আমাদের প্রশাসনের যারা আছেন, আমাদের ডিসি মহোদয়, এডিসি মহোদয়, এসপি মহোদয়, ইউনো মহোদয়, তারা অনেক যোগ্য। তারা বিশ্ববিদ্যালয় থেকে এসেন, তারা বিসিএস করে, ট্রেনিং করে। তাদের জন্য অসম্মান করা না হয়, তাদেরকে সম্মান করুন। কোনো ছাত্র ভাইরা যেন তাদেরকে অসম্মান না করে, তাদেরকে চার্জ না করে। দেশ চালাতে হবে, আপনারা দেশ পেয়েছেন, দেশ চালাতে হবে। আবেগে আপ্লুত হলে হবে না। প্রয়োজনে আমাদের যে বিপ্লবের পক্ষের যে জামায়াত, বিএনপির যে সিনিয়র, তারা এসব অফিসে থাকেন, সারাদিন তাদের সময় দেন, তাদেরকে অভয় দেন। আমরা আর ছাত্ররা যেখানে বসে থাকবে, তারা দেখবে, তারা ট্রেনিং হবে, এটা তাদের ট্রেনিং হবে। তারা কোনো কথা বলবে না। পুলিশ চলে আসলে মাঠ থেকে আপনাদের ছাত্রদের উঠিয়ে দিন। যখন তারা পড়ালেখা করবে, কিন্তু রেডি থাকবে যে কোনো ডাকের জন্য। প্রতিটা জেলা উপজেলায় সমন্বয় কমিটি করে দিন, এবং কিন্তু হুঁশিয়ার করে দিন, যদি আমাদের কাছে এখন অনেক অফার আসবে, অনেক কিছু আসবে, যদি আপোষ করেন, যদি অসৎ হয়ে যান, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনি বাদ পড়ে যাবেন। এরকম আমরা প্রয়োজনীয় সংখ্যক সময় নেই, আজকের মধ্যে করে দিন। এরপর মিডিয়া, মাননীয় উপদেষ্টা মহোদয়কে সহ আমি সবাইকে বলছি যে আপনারা প্রয়োজনে একজন ব্রিফিং করুন দিন শেষে,
যে মিডিয়া যদি দায়িত্ব পালন করতো সঠিকভাবে, তাহলে কোনো সরকার, কোনো রাষ্ট্র স্বৈরাচারী হতে পারে না। এই মিডিয়া এর ভূমিকা কম নয়। তারা এক পেশে নিউজ প্রকাশ করেছে, সত্য নিউজ প্রকাশ করেনি। মিডিয়াকে বলে দিন, পতিত স্বৈরাচারের নিউজ প্রকাশ না করে আপনি যান, কালকেও 2টা জানাজা দেখেছি, সেই জানাজা নিউজ করেন, পজিটিভ নিউজ করেন। এখন এত তেলবাজির দরকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন তো, তেলবাজি করলে বন্ধ করে দেব না। আমরা বন্ধ করব না, সবার চ্যানেল খোলা থাকবে। প্রতিদিন সমন্বয়কে পাঠিয়ে দিন, প্রতি চ্যানেলে থাকবে। তারা কোনো পতিত স্বৈরাচারের পক্ষে কোনো নিউজ করে কিনা এটা খেয়াল রাখুন। আমরা আগে যা করেছেন, এখন থেকে আর করা যাবে না, কোনো ষড়যন্ত্র করা যাবে না। তাহলে তো ছাত্র জনতা আপনাদেরকে ছাড় দেবে না। আপনি যে অবৈধ টাকা রয়েছে, আপনি ঘোষণা দিয়ে দিন। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে বলছি, আপনি প্লিজ ঘোষণা দিয়ে দিন আগামী 3 দিনের মধ্যে, এই সপ্তাহের বৃহস্পতিবার মধ্যে যারা টাকা জমা না দিবে তাদের 1500 নোট বাতিল হয়ে যাবে, সব টাকা ব্যাংকে চলে আসবে। আর যেগুলি আসবে না, মনে করুন সেগুলি অবৈধ। আর আমি দেশবাসীকে বলছি, আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, তবে আপনাদের সবাইকে আগাতে হবে। আওয়ামী লীগ আপনাদের প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগের যদি কোনো নেতার বাড়িতে অন্যায়ভাবে ভাঙচুর করা হয়, সেটা প্রতিরোধ করুন। ওনারাও আমাদের পাশে থাকবে। যারা অপরাধ করেছে অপরাধীর কোনো দল নেই। আমার অনেক পরিচিত, আমাদের আওয়ামী লীগ পরিচিত বন্ধুবান্ধব রয়েছে, অনেক ভালো মানুষ। আমাদের সবাইকে, আমরা কাউকে বাদ দিয়ে এই দেশকে গড়ব না। এই দেশ সবার, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এই দেশের উন্নত হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমি শুনেছি, অবশ্য এটা আমি নিজে শুনিনি, বলেছেন যে 5 বছরের মধ্যে দেশে আমেরিকা হবে। আমরা ইনশাআল্লাহ, যদি উনি বলে থাকেন, আর যদি নাও বলে থাকেন, আমি আশা করি যে আমরা লক্ষণ দেখছি, ইনশাআল্লাহ হবে। তো এই মুহূর্তে কারোর প্রতি বিদ্বেষ নয়, হানাহানি নয়, হিংসা নয়, কোনো হিংসা চরিতার্থ করবেন না। তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন? আপনি প্রমাণ দিন যে আপনি ভালো। তারা আপনার অত্যাচার করেছে, আপনি তাকে ফুল নিয়ে দেন। আচ্ছা, আপনারা রাসূলের একটি ঘটনা দিয়ে আমি বলি। সেই বুড়ির কথা মনে আছে আপনাদের? যে বুড়ি আল্লাহ রাসূলের পথে কাঁটা বিছিয়ে রাখতেন। একদিন কাঁটা বিছানো দেখেন নাই। আল্লাহ রাসূল কী করেছিলেন? তাকে মারতে গিয়েছিলেন? কী করেছিলেন? তাকে দেখতে গিয়েছিলেন। তখন এরপরে সেই বুড়ি মুসলমান হয়ে গেছে। আপনার মহত্বের পরিচয় দিন। আপনি অন্যায় করবেন না, আপনি জুলুম করবেন না। আল্লাহ কোনো জুলুম থেকে ছাড় দেবেন না। তো সবাইকে আল্লাহ মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।